আজ 5ই আগস্ট 2026 ইরান একটি দেশের উপর মিসাইল হামলার সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল। মিসাইল লোড হয়ে গিয়েছিল, টার্গেট ঠিক করা ছিল 3টে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই হামলা থেমে যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, সেই দেশটির নাম ইসরায়েল নয়, আমেরিকাও নয়, দেশটির নাম ইউক্রেন, যে ইউক্রেনের সঙ্গে ইরানের কোনোদিন যুদ্ধই হয়নি। তাহলে হামলার প্রস্তুতি হলো কেন, আর শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালো কে? এই একই দিনে ইরানের দিক থেকে এসেছে আরো দুটো বড় দাবি। এক, আমেরিকার শত শত সেনা নিহত হওয়ার দাবি, আর দুই, সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি। আজকের এই ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝবো, কোনটা নিশ্চিত তথ্য আর কোনটা শুধু দাবি সেটাও পরিষ্কার করে নেব। তাহলে চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক কোনটা দিয়ে, ইউক্রেনের ঘটনাটা দিয়ে। গতকাল 4 আগস্ট সন্ধ্যায় সামনে আসা প্রতিবেদন অনুযায়ী ইরানের সুপ্রিম লিডার মোস্তাফা কামিনীর সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন, ইউক্রেনের 3টে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত ছিল। রেজাইয়ের বক্তব্য অনুযায়ী হামলার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু ইউক্রেন ক্ষমা চাওয়ার পর ইরান সেই অপারেশন বন্ধ করে দেয়। অর্থাৎ ইরানের দাবি অনুযায়ী একটা সরি বলার কারণে 3টে জায়গায় মিসাইল পড়া আটকে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান আর ইউক্রেনের মধ্যে ঝামেলাটা আবার শুরু হলো কবে, কোথা থেকে, কবে? এর জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই খবর কিন্তু আমরা কভার করেছিলাম। তারিখটা ছিল 25শে জুলাই। ইরান অভিযোগ তোলে যে ক্যাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজকে ইউক্রেন নিশানা বানিয়েছে, মনে আছে? ওই হামলায় জাহাজের একজন ক্রু সদস্য নিহত হন, জাহাজেরও বেশ বড় ধরনের ক্ষতি হয়। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ওই হামলার যে ছবিগুলো সামনে এসেছে সেগুলো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই শেয়ার করেছিলেন। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ইউক্রেনের কাছে ক্ষতিপূরণ দাবি করেন, মানে সোজা কথায়, যে ক্ষতি করেছো তার টাকা দাও। আর এখন মোহসেন রেজাই বলছেন, ইউক্রেন ক্ষমা চাওয়ার পরেই ইরান সেই হামলা স্থগিত করেছে। এই জায়গায় একটু থামুন, কারণ এই দাবিটা সত্য হলে এর অর্থ অনেক বড়। তার মানে দাঁড়ায়, ইরান আর নিজেকে শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, প্রয়োজন পড়লে ইউরোপের রণাঙ্গনেও নিজের শত্রুকে নিশানা বানানোর সিদ্ধান্ত নিতে পারে। একটা আঞ্চলিক শক্তি থেকে নিজেকে অনেক বড় পরিসরে দেখানোর চেষ্টা, এটাই এই দাবির ভিতরের রাজনৈতিক বার্তা। তবে এখানে একটু সতর্ক থাকা দরকার, কারণ ইউক্রেনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই দাবির ব্যাপারে কোনো সরকারি বক্তব্য আসেনি। তাই আপাতত এটাকে ইরানের দাবি হিসাবেই ধরতে হবে। দেখুন, যুদ্ধের সময় দুপক্ষ থেকেই বড় বড় দাবি আসে, এতে প্রতিপক্ষ চাপে থাকে, এটাও যুদ্ধেরই একটা অংশ। ইউক্রেনের সংবাদ মাধ্যম কিভ ইন্ডিপেন্ডেন্টও এই খবরটি ছেপেছে, তবে তারা এভাবেই ছেপেছে যে ইরানের একজন কর্মকর্তা এমন দাবি করেছেন। ইউক্রেনের ওই সংবাদ মাধ্যমও এখনো পর্যন্ত লেখেনি যে এই দাবির বিপরীতে কোনো প্রতিক্রিয়া এসেছে কিনা ইউক্রেনের পক্ষ থেকে। তাই সম্ভাবনা দু রকমের থেকে যাচ্ছে। হতে পারে জেলেনস্কি সত্যিই ক্ষমা চেয়েছেন, হতে পারে ক্ষতিপূরণও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নিশ্চিতভাবে বলার মতো কোনো প্রমাণ এখনো সামনে আসেনি। এবার আসা যাক আরো বড় একটা দাবিতে। ইরান কি সত্যি আমেরিকার শত শত সেনাকে মেরে ফেলেছে, নাকি যুদ্ধে নিজেদের এগিয়ে থাকা দেখানোর জন্য এটা শুধু একটা দাবি? এই প্রশ্নটা উঠছে কারণ দাবিটা কোনো সাধারণ ইরানি কর্মকর্তার দিক থেকে আসেনি, এসেছে সুপ্রিম লিডার মুস্তাফা কামিনীর সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টার দিক থেকে। গতকাল 4 আগস্ট রাতে সামনে আসা প্রতিবেদন অনুযায়ী মোহসেন রেজাই ইরানের সরকারি চ্যানেল প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 2026-এর জুলাই মাসে ইরানের হামলায় আমেরিকার শত শত সেনা নিহত হয়েছেন, শত শত সেনা আহতও হয়েছেন। মাত্র 1 মাসের হিসাব। রেজাইয়ের দাবি অনুযায়ী আমেরিকা নিজে মোট 650 জন সেনার হতাহতের কথা স্বীকার করেছে, অর্থাৎ নিহত আহত মিলিয়ে মোট সংখ্যা। আর ইরানের নিজস্ব হিসেব অনুযায়ী প্রায় 500 জন মার্কিন সেনা নিশ্চিতভাবে নিহত হয়েছেন। কিন্তু এখানেই আসল বিষয়, আমেরিকার সরকারি তথ্য এই ক্ষেত্রে একেবারে অন্য একটা ছবি তুলে ধরছে। মার্কিন সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী জুলাই মাসে জর্ডান এবং ইরাকে মার্কিন এয়ারবেসে হামলা হয়েছিল, সেখানে মোট 4 জন মার্কিন সেনা নিহত হন। এর আগে অপারেশন এপিক ফিউরিতে আরো 14 জন মার্কিন সেনার নিহত হওয়ার তথ্য জানানো হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী প্রায় 417 জন মার্কিন সেনা আহত হয়েছেন, আর 207 জনকে রাখা হয়েছে বিদেশে অভিযান চলাকালে আহত হওয়ার আলাদা ক্যাটাগরিতে। অর্থাৎ ইরানের দাবি আর আমেরিকার সরকারি হিসাব এই দুটো একেবারেই আলাদা। আর এখান থেকেই একটা কথা পরিষ্কার হয়ে যায়, এই যুদ্ধ এখন আর শুধু মিসাইলের যুদ্ধ নয়, এটা সংখ্যার যুদ্ধ, দাবির যুদ্ধও বটে। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধেও আমরা ঠিক এই একই জিনিসটাই দেখেছি। প্রতিদিন রাশিয়া বলে আমরা ওদের 1500 সেনা মেরেছি, ইউক্রেন বলে আমরা 1100-1200 সেনা মেরেছি, তারপর আবার হিসেব দেওয়া হয়। যুদ্ধ শুরু থেকে এত লক্ষ সেনা মারা গেছে, অথচ সেনা শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। তাই ইরানের হামলায় আসলে কতজন মার্কিন সেনা নিহত হয়েছেন তার কোনো স্বাধীন যাচাই এখনো নেই। এখন আসা যাক এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই একই সাক্ষাৎকারে মোহসেন রেজাই আরো একটা বড় দাবি করেছেন। তার কথা অনুযায়ী ইসরায়েল নিজে সামনে আসছে না, বরং আমেরিকাকে সামনে ঠেলে দিয়ে নিজের যুদ্ধটা লড়িয়ে নিচ্ছে। আর এরপরই আসে সেই হুঁশিয়ারি। রেজাই বলেছেন, আমেরিকা যদি এভাবেই নিজের সামরিক তৎপরতা বাড়াতে থাকে তাহলে পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৌঁছে যেতে পারে। শুধু তাই নয়, তার দাবি সেই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি ধ্বংসাত্মক হবে। দর্শক বন্ধুরা, এই কথাটার ওজন বোঝার চেষ্টা করুন। ইরান এই প্রথম সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত দিচ্ছে, আর এই বার্তার ভিতরে আরেকটা ইঙ্গিত আছে। বলা হচ্ছে ইরানের পক্ষেও বিশ্বের বেশ কয়েকটি বড় দেশ এই যুদ্ধে যুক্ত হতে পারে। সুতরাং এখানে স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, সেই দেশগুলো কারা? কারণ বিশ্বযুদ্ধ একা লড়া যায় না, বিশ্বযুদ্ধে জোট লড়ে, পক্ষ লড়ে। তাহলে কি রাশিয়া আর চীন ইরানের পাশে দাঁড়াবে খোলাখুলি? এই ব্যাপারে মোহসেন রেজাই কিছুই বলেননি, প্রশ্নটা খোলাই রেখে দিয়েছেন। আর কূটনীতিতে এই খোলা রাখাটাও একটা কৌশল, কারণ অনিশ্চয়তা নিজেই প্রতিপক্ষের উপর এক ধরনের চাপ তৈরি করে। তবে দাবির সত্যতা যাই হোক, তৃতীয় বিশ্বযুদ্ধের এই হুঁশিয়ারি কিন্তু অত্যন্ত গুরুতর। আচ্ছা, এবার আসা যাক এমন একটা জায়গায় যেখানে এই উত্তেজনা সবচেয়ে বেশি বিপজ্জনক আকার নিতে পারে। ইরান এখন আমেরিকার যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার একেবারে খোলাখুলি হুমকি দিয়েছে। আর এই হুমকি এমন সময়ে এসেছে যখন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা আর ইরান একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে। দর্শক বন্ধুরা, এটা কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নয়, এই বক্তব্যও এসেছে সুপ্রিম লিডারের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাইয়ের দিক থেকে। তিনি পরপর গতকাল কয়েকটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখান থেকেই একের পর এক এরকম ব্রেকিং নিউজ, বড় বড় খবর বেরিয়ে এসেছে। গতকাল 4 আগস্ট সামনে আসা প্রতিবেদন অনুযায়ী ইরানের সরকারি টেলিভিশন IRIB কে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেছেন, ইরান কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো সামুদ্রিক করিডোর তৈরি হতে দেবে না। অর্থাৎ ওই এলাকায় বিকল্প একটা রাস্তা তৈরি নিয়ে বেশ টানাপোড়েন চলছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন যুদ্ধজাহাজ বা মার্কিন সেনা এই এলাকায় ঢোকে কিংবা কোনো গ্রাউন্ড অপারেশন হয় তাহলে তাদের সরাসরি নিশানা বানানো হবে। এখন পুরো হিসাবটা বুঝুন। এতদিন বিষয়টা ছিল হরমুজ প্রণালী বন্ধ রাখা নিয়ে, এখন সেটা আর সেখানে থেমে নেই। ইরান এই প্রথম প্রকাশ্যে মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করার হুমকি দিচ্ছে। অর্থাৎ আমেরিকার যুদ্ধজাহাজের উপর সরাসরি ঝুঁকি তৈরি হচ্ছে। আর এই বক্তব্য এমন সময়ে আসছে যখন আমেরিকা ক্রমাগত ইরানের উপর চাপ দিচ্ছে যেন হরমুজ প্রণালীতে তাদের শর্ত অনুযায়ী জাহাজ চলাচল আবার শুরু হয়। কিন্তু ইরান আগেই পরিষ্কার করে দিয়েছে, যতক্ষণ না তাদের শর্ত পূরণ হচ্ছে, এই যুদ্ধ পুরোপুরি শেষ হচ্ছে, ততক্ষণ হরমুজের উপর তাদের নিয়ন্ত্রণ আর নজরদারি চলতেই থাকবে। তাহলে এর সরাসরি অর্থ কি দাঁড়ালো? অর্থ হলো, হরমুজ প্রণালী এখন আর শুধু একটা তেলের রুট নয়, এটা এখন আমেরিকা আর ইরানের সরাসরি সংঘর্ষের সবচেয়ে বড় ময়দান হয়ে দাঁড়িয়েছে। আর কোনো মার্কিন যুদ্ধজাহাজ যদি ইরানের বেঁধে দেওয়া এই রেড লাইন পার করে তাহলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবার যুদ্ধের আগুনে বদলে যেতে পারে। দর্শক বন্ধুরা, এই একই দিনে মধ্যপ্রাচ্য থেকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। ইরানের সুপ্রিম লিডারের সিনিয়র উপদেষ্টা মোহসেন রেজাই আমেরিকাকে কড়া বার্তা দিয়ে বলেছেন, ইরান মার্কিন সামুদ্রিক অবরোধ কোনোভাবেই মেনে নেবে না। তার হুঁশিয়ারি অনুযায়ী এই অবরোধ যদি চলতে থাকে এভাবেই, তাহলে মার্কিন বাহিনীকে গুরুতর ক্ষতির মুখে পড়তে হবে।
আর ঠিক এই আবহেই ওমান উপকূলের কাছে একটি কার্গো জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল দিয়ে হামলা হয়েছে গতকাল। বলা হচ্ছে ইরান এই হামলা চালিয়েছে, কিন্তু ইরান এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। সমুদ্রে জাহাজ চলাচলের উপর নজর রাখা সংস্থা ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে জাহাজটিকে নিশানা বানানোর খবর তারা পেয়েছে, তবে হামলাটি কে চালিয়েছে তার কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। এখন এই পুরো ছবিটা একটু একসঙ্গে দেখুন, আরো ভালো বুঝতে পারবেন। একদিকে ইউক্রেনের উপরে হামলা স্থগিত করার দাবি, অন্যদিকে শত শত মার্কিন সেনা নিহত হওয়ার দাবি, তার সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি, আর শেষে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ ডোবানোর হুমকি। এই সবগুলো বক্তব্য এসেছে একই ব্যক্তির কাছ থেকে একই দিনে, তাই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হয় না, বরং এটাকে দেখা যেতে পারে একটা পরিকল্পিত বার্তা হিসাবে, যার লক্ষ্য আমেরিকার উপর চাপ বাড়ানো। তাহলে সামনে কি হতে পারে? আবারও পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, দুটো সম্ভাবনা তৈরি হতে পারে। এক, দুপক্ষই দাবি আর পাল্টা দাবির মধ্যে দিয়ে চাপ তৈরি করতে থাকবে, কিন্তু সরাসরি বড় সংঘাত এবার তারা এড়িয়ে যাবে। দুই, হরমুজ প্রণালীতে যদি সত্যিই কোনো মার্কিন যুদ্ধজাহাজ ইরানের রেড লাইন পার করে, তাহলে পরিস্থিতি নতুন যুদ্ধের দিকে গড়াতে পারে। এখন সব মিলিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটাই, আমেরিকা আর ইরানের মধ্যে এখন মিসাইলের পাশাপাশি দাবির যুদ্ধও সমান তীব্রতায় চলছে, আর সেই যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক ঠিকানার নাম এখন হরমুজ প্রণালী। এখন আপনাদের কি মনে হয়, ইরানের এই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি কি সত্যি বড় কোনো সংঘাতের প্রস্তুতি, নাকি আমেরিকাকে হরমুজ প্রণালী থেকে দূরে রাখার একটা চাপ তৈরির কৌশল? দক্ষিণ এশিয়ার আকাশে কি নতুন প্রতিযোগিতা শুরু হচ্ছে? একদিকে পাকিস্তান স্বপ্ন দেখাচ্ছে তার আধুনিক প্রজন্মের যুদ্ধ বিমান PFX এর, অন্যদিকে ভারতের সীমান্ত জুড়ে 250টি অত্যাধুনিক হাউইটজার মোতায়েন করা হয়েছে। একই সময়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি ভারত এবং আফগানিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন, আফগানিস্তানে থেকে ভারতের বেলুচিস্তানকে বিচ্ছিন্ন করার রসদ যোগাচ্ছে। প্রশ্ন হলো, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এক সুতোই গেথে দেখার সুযোগ আছে? পাকিস্তান কি সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক কৌশলের কোনো নতুন বার্তা দিতে চাইছে? পাকিস্তান দাবি করছে তারা খুব শিগগিরই এশিয়ায় অন্যতম বৃহৎ বিমান শক্তিতে পরিণত হবে। আসলে কি সম্ভব? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের আলোচনা। আশা করি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, ভূকৌশলগত অনেক সমীকরণ, হিসাব নিকাশ আজকের এই আলোচনা থেকে পরিষ্কার হবে। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। বলছিলাম PFX বিমানের কথা। এটি কি পাকিস্তানের আকাশ যুদ্ধের ভবিষ্যৎ, নাকি নিতান্তই উচ্চাভিলাষী পরিকল্পনা? পাকিস্তান বিমান বাহিনী দীর্ঘদিন ধরে তাদের বিমান শক্তির ব্যাপারে বেশ ভালো রকমের চ্যালেঞ্জের মুখে। তাদের এখন, অর্থাৎ পাকিস্তানি সামরিক বাহিনীর এখন বিমান শক্তির প্রধান যে স্তম্ভ, সেটি হচ্ছে F-17 থান্ডার। তাদের হাতে F-16 যুদ্ধ বিমান থাকলেও সেগুলোর আধুনিকায়ন করার প্রশ্ন আছে। এ ব্যাপারে যদিও তুরস্কের সাথে তাদের একটা দেন দরবার চলছে, ধারণা করা হচ্ছে তুরস্কের সহযোগিতায় হয়তো F-16 গুলো আধুনিকায়ন করতে পারবে, কিন্তু আমেরিকার সাথে সেই কাজ হচ্ছে না। কেন হচ্ছে না তার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রকাশ্যে যত যা আসে তার চেয়ে ভেতরেই থেকে যায় অনেক কিছু। হতে পারে চীনের সাথে যে সামরিক সখ্যতা, চীনের সাথে যে পাকিস্তানের সামরিক সম্পর্কের গভীরতা, এই বিষয়টাকে ভারত যেমন ভালো চোখে দেখে না, তেমনি একইভাবে আমেরিকা ভালো চোখে দেখে না। এক সময় F-16 যুদ্ধ বিমান পাকিস্তানকে দিলেও সেগুলোর আপগ্রেডেশনের ব্যাপারে কিন্তু আমেরিকা সেইভাবে পজিটিভ রোল প্লে করেনি, যার কারণে পাকিস্তান কিন্তু ধীরে ধীরে চীনের সাথে কারিগরি সহযোগিতায় গেছে, পাকিস্তানে অ্যাসেম্বল করেছে এবং এই যে F-17 থান্ডার বিমান তারা তৈরি করেছে। এছাড়া পাকিস্তান চীনের কাছ থেকে J-10C কিনেছে এবং J-20 কিনতে চায়। আবার J-35 যেটা বানিয়েছে চীন, সেটা পাকিস্তান কিনবে কিনা সেটাই এখন প্রশ্ন, নাকি তারা PFX যেটা
ষষ্ঠ প্রজন্মের বিমান বলে পাকিস্তান দাবি করছে, সেটাই তারা করে তুলবে। আদৌ কি পারবে? পিএফএক্স মানে হচ্ছে পাকিস্তান ফিউচার ফাইটার। এই বিমান তারা নিজেরা তৈরি করতে চায়। বেসিক্যালি এই বিমানটা হবে JF-17 থান্ডার যে বিমান আছে তার উন্নত সংস্করণ। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিমানে থাকবে অত্যন্ত উন্নত মানের সমস্ত সব প্রযুক্তি, যেমন উন্নত AES রাডার, উন্নত মানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সেন্সর ফিউশন টেকনোলজি এবং দীর্ঘ পাল্লার যুদ্ধের সক্ষমতা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পিএফএক্স বিমান এবং বলা হচ্ছে যে 2029 সালে নাকি উড়বে, ভিন্ন বিতর্ক আছে, তারা কি নিজেরা পারবে? তাদের কি সেই সক্ষমতা আছে? বাস্তব কথা হচ্ছে, পাকিস্তানের বিভিন্ন সূত্র থেকেই বলা হচ্ছে যে পাকিস্তান নিজে পুরোপুরি এটি করতে পারবে না। এ ব্যাপারে চীনের ব্যাপক সহযোগিতা প্রয়োজন। আমার ধারণা, পাকিস্তানের সাথে যেহেতু চীনের খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক, গভীর সম্পর্ক, সেই কারণে চীন হয়তো পাকিস্তানকে এমন সিগন্যাল দিয়েছে যে সিগন্যালের কারণে পাকিস্তান এই অত্যাধুনিক বিমান, যেটি বলা হচ্ছে ক্ষেত্র বিশেষে আমেরিকার F-35 যুদ্ধ বিমানের সমকক্ষ বা তার চেয়ে কম নয়, এমন বিমান তৈরি করতে যাচ্ছে। পাকিস্তানের সামনে যেটি সমস্যা সেটি হচ্ছে নিজস্ব জেট ইঞ্জিন নেই, নির্ভরযোগ্য জেট ইঞ্জিন নেই, উন্নত র্যাডার, তারপরে ওয়ারফেয়ার সিস্টেম, প্রয়োজনীয় সফটওয়্যার, স্টেলথ প্রযুক্তি এবং দীর্ঘ পরীক্ষামূলক উড্ডয়ন। এই রকমের ফ্যাসিলিটি পুরোপুরি তার হাতে না থাকার পরেও তারা এই স্বপ্ন দেখছে। আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, তারা মূলত এই ব্যাপারে চীনের উপরে নির্ভর করবে, সেটি তাদের পরিকল্পনা দেখেই বোঝা যায়। যেহেতু তারা এই প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে এবং যতদূর জানা যায় এই প্রকল্প অনেকটা এগিয়েছে, সেক্ষেত্রে ধারণাই করা যায় তারা মূলত এই প্রকল্পের মধ্য দিয়ে শুধু বিমানই তৈরি করছে না, তারা একটা বিশেষ বার্তা দিতে চায়। আর সেই বার্তাটা হলো এই যে এশিয়ার আকাশে পাকিস্তানের বিমান শক্তি হবে অন্যতম বৃহৎ এবং শক্তিশালী বিমান শক্তি। এদিকে ভারতের সীমান্তে আমি শুরুতেই বলেছিলাম যে 250 অত্যাধুনিক হাউটজার মোতায়েন করা হয়েছে। কেন পাকিস্তান এই সময় হঠাৎ করে এগুলো মোতায়েন করলো? তাহলে কি বিশেষ কোনো বার্তা আছে? আমরা দেখতে পাচ্ছি আজাদ কাশ্মীর নিয়ে ভারতের নানা রকমের বক্তব্য আছে, যে বক্তব্যগুলোকে বারবার পাকিস্তান অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করছে। আবার গত বছরের মে মাসে ভারত কিন্তু আকস্মিকভাবেই পাকিস্তানের উপর হামলা চালিয়েছিল। ওদিকে বেলুচিস্তান নিয়ে কিন্তু ভারতের বিরুদ্ধে নানামুখী অভিযোগ আছে। এই সমস্ত সবকিছু মিলিয়ে এছাড়া ভারতের পক্ষ থেকেও এই ধরনের দূরপাল্লার গোলাবর্ষণের জন্য বিভিন্ন রকমের ATS, GS, K9 বজরা, ধানুষ, M777 এই ধরনের আধুনিক আর্টিলারি যুক্ত করেছে ভারতের সামরিক বাহিনীতে। সম্ভবত এগুলোকেই মোকাবেলা করার জন্য বা এর বিপরীতে পাকিস্তান নিজেদের সামরিক সক্ষমতা প্রকাশ করার জন্য এবং নিজেদের সীমান্ত নিরাপদ রাখার জন্য এই অত্যাধুনিক হাউটজার মোতায়েন করেছে। এবং এটি বলে রাখি, চীন থেকেই আমদানি করা, চীনের থেকে পাকিস্তানকে সরবরাহ করা হয়েছে। শুধু তাই না, পাকিস্তান কিন্তু এই বছর বাজেটে 18% সামরিক বাজেট বাড়িয়েছে। গত বছর যা ছিল তার চেয়ে 18% সামরিক বাজেট বাড়িয়েছে। এটা অনেক বড় ব্যাপার। পাকিস্তানের বাজেটটা কেমন সেটা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো যে আসলে পাকিস্তান তাদের নিরাপত্তা খাতে এই মুহূর্তে কত বেশি গুরুত্ব দিয়েছে। 3 ট্রিলিয়ন রুপি। এই 3 ট্রিলিয়ন রুপি হচ্ছে প্রায় 10.8 বিলিয়ন, অর্থাৎ 1080 কোটি ডলার। 1080 কোটি ডলার। এই যে ডলার, এই ডলার যদি বাংলা টাকায় করা হয় 123 টাকা দাম ধরে, তাহলে পাকিস্তানের সামরিক বাজেটের পরিমাণ বাংলা টাকায় হবে 1,33,000 কোটি টাকা। 1,33,000 কোটি টাকা। সেখানে এবার আমাদের বাংলাদেশের সামরিক বাজেট হচ্ছে মাত্র 43,500 কোটি ডলার। তার মানে আমাদের চেয়ে 3 গুণেরও বেশি সামরিক বাজেট পাকিস্তান ভারত সীমান্তে যে হাউটজার মোতায়েন করেছে, সেই হাউটজার গুলো কমপক্ষে 30 থেকে 40 কিলোমিটার এবং সর্বোচ্চ 50 থেকে 70 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে এবং এগুলো অত্যন্ত বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। এই যে পাকিস্তান সীমান্তে হাউটজার মোতায়েন করলো, এটি কি যুদ্ধের কোনো আলামত বা আশঙ্কা? একদম এই মুহূর্তে ঠিক যুদ্ধের আলামত বা আশঙ্কা বলা যাবে না।
ভারত যেহেতু তার আর্টিলারিতে অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে, সেক্ষেত্রে পাকিস্তানও তার ভান্ডারে এ সমস্ত যুক্ত করলো এবং সীমান্তে মোতায়েন করলো। দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত এবং পাকিস্তান সীমান্তে যখন এই ধরনের কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়, তখন সেটা যুদ্ধের যে আলামত, ইঙ্গিত, সিগন্যাল, তার চেয়ে বাস্তবতা হচ্ছে প্রতিরোধমূলক একটা ব্যবস্থা গড়ে তোলা। এভাবেই সবচেয়ে বেশি দেখা হয় এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে বাস্তব। সেক্ষেত্রে এখনই দুই দেশের ভেতর যুদ্ধের কোনো আশঙ্কা আছে এমনটি বলা যাচ্ছে না। তবে কাশ্মীর সীমান্ত সন্ত্রাস বা বেলুচিস্তান এই সমস্ত নিয়ে দুই দেশের মধ্যে যথেষ্টই উত্তেজনা আছে। বেলুচিস্তানের কথা যখন বললামই, কয়েকদিন আগে তো একেবারে এরকম খবর বেরোলো যে বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে এবং বেলুচিস্তান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুকতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে একদম সরাসরি অভিযোগ করেছেন যে বেলুচিস্তানের যে আন্দোলন বা বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে একেবারে সরাসরি ভারত রসদ যোগাচ্ছে, ভারত উস্কানি দিচ্ছে, ভারত সমর্থন দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে। এবং তিনি একদম পরিষ্কার করে বলেছেন আফগানিস্তানের থেকে ভারতের যে গোয়েন্দা সংস্থা র, তারা মূলত এই কাজগুলো করছে, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে যারা, তাদেরকে উস্কানি দিচ্ছে, তাদেরকে সমর্থন দিচ্ছে। অর্থাৎ এই বেলুচিস্তানের যারা বিচ্ছিন্নতাবাদী তাদের সাথে মুখ্যমন্ত্রী মীর সরফরাজ কোনো আলোচনায় বসতেও প্রস্তুত পান, তিনি সেভাবে জানিয়েছেন। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে এই মুহূর্তে এমন কোনো অবস্থা নেই যে বেলুচিস্তান বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, শান্ত অবস্থায় আছে বেলুচিস্তান তা না, কিন্তু এমনও না যে বেলুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে। তাকে প্রশ্ন করা হয়েছে সাক্ষাৎকারে যে তাহলে বেলুচিস্তান নিয়ে এমন খবর কেন? তখন তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে বেলুচিস্তান নিয়ে এই যে খবর, এগুলো মূলত মিডিয়ার অনেকটা হাইপ তোলা। কারণ মিডিয়া যদি এইভাবে হাইপ তোলে তাহলে সেই খবরগুলো মানুষ পছন্দ করে, পড়ে, আকর্ষিত হয়, আকর্ষণ বোধ করে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে মিডিয়ার একটা একপেশে অপপ্রচার এবং গণমাধ্যমের নেতিবাচক কভারেজ। এই নেতিবাচক কভারেজের কারণে আমি আগেই বললাম যে মানুষ মুখরোচক খবর পড়তে বেশি পছন্দ করে, সেই কাজগুলো বেশি করছে। উনি বলছেন, মীর সরফরাজ বুকতি তিনি বলছেন যে আমরা এবছরে 17,000 শিক্ষক নিয়োগ দিয়েছি বেলুচিস্তানে মেধার ভিত্তিতে। এই খবরের কোনো গুরুত্ব নেই। আমরা স্বাস্থ্য খাতে, আমরা শিক্ষা খাতে, আমরা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রচুর পরিমাণে বাজেট ব্যয় করছি এবং নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে, সেই সমস্ত কিন্তু প্রচারণা নেই। যখন বেলুচিস্তানের যে সমস্ত বেলুচিস্তান লিবারেশন আর্মি যেটা বা যে সমস্ত বিচ্ছিন্নতাকামী সংগঠন আছে, তারা একটু কথা বললেই সেটাকে গুরুত্ব দিয়ে ছাপে বা সেটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করে গণমাধ্যম। এটি গণমাধ্যমেরই সংকট, এটি বেলুচিস্তানের সরকারের সংকট না, বেলুচিস্তানের যে প্রাদেশিক সরকার তাদের সংকট না। তিনি এই কথা বলতে চাইছেন। এখন এই যে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ভারতকে, আফগানিস্তানকে দায়ী করলেন, এই জায়গায় আসলে আমি আবারও বলি, আমি প্রায় মাঝে মাঝে বলেছি, আবারও বলি যে ভারত এবং আফগানিস্তান দুটোই কিন্তু পাকিস্তানের দুই পাশের প্রতিবেশী দেশ। আফগানিস্তানের সাথে বিরাট সীমান্ত, ভারতের সাথে বিরাট সীমান্ত পাকিস্তান। এই দুটো সীমান্তবর্তী দেশের সাথে যদি পাকিস্তানের সম্পর্ক ভালো থাকে বা এই তিনটি দেশের সম্পর্ক যদি অনেক বেশি উন্নত হতো, তাহলে কতই না ভালো হতো এবং মধ্য এশিয়ার সাথে দক্ষিণ এশিয়ার একটা বিরাট চমৎকার যোগাযোগের একটা ব্যবস্থা হতে পারত। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত এই তিনটি দেশকে কখনোই একটা জায়গায় আনা গেল না, এক সীমারেখায় তারা কখনো আসলো না এবং হয়তো তাদেরকে আসতে দেয়া হলো না। যেভাবেই হোক, এই সংকটের কারণে আসলে আমরা মনে হয় দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়া, এই বিরাট একটা অঞ্চল, এই রাজনীতির কারণে এই যে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান, বেলুচিস্তান, গোয়াদার বন্দর, এই যে ভূগোলটা, এই ভূগোলটা, এই ঐতিহাসিক অবস্থান, এই কৌশলগত অবস্থানের কারণে বা সংকটের কারণে আসলে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ এশিয়া বা মধ্য এশিয়া যেভাবে ডেভেলপ হতে পারতো, যা পেতে পারতো বা যেভাবে উন্নত হওয়ার কথা ছিল, তা হওয়া গেল না, হতে পারলো না। এখানে আসলে কার বেশি দায়, কার দায়ী না, সেটা হয়তো আরো অনেক পরেই বোঝা যাবে। কিন্তু ততদিনে আমরা কতদূর পিছিয়ে যাব, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষে আপনাদের কাছে মতামত জানতে চাই, এই যে বেলুচিস্তান নিয়ে পাকিস্তান, ভারত এবং আফগানিস্তানকে জড়িয়ে অভিযোগ করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী, এই অভিযোগ কতটুকু সত্য? অর্থাৎ ভারত এবং আফগানিস্তানকে আসলে বেলুচিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলনে রসদ যোগাচ্ছে, উস্কানি দিচ্ছে, নাকি এটা নিতান্তই পাকিস্তান শত্রুতার বশে ভারত এবং আফগানিস্তানকে দায়ী করছে? আপনাদের মতামত কি? আপনারা যা জানেন তথ্যের ভিত্তিতে মোটামুটি বলতে পারেন। আপনাদের কাছে মতামত প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক, আজকের টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।